আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। উপদেষ্টাদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন। স্বরাষ্ট্র শাখাওয়াতের পরিবর্তে জাহাঙ্গীর বঙ্গভবনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলছে জাতিসংঘ। আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে সংস্থার মিশন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আলাপ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আশ্বাস। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন ৪ উপদেষ্টার দপ্তর বন্টন ও আগের ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুন ৪ উপদেষ্টার দপ্তর হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ে এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের ৮ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করে সালেহ উদ্দিন আহমেদকে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ে, ডক্টর আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং আদিলুর রহমান খানকে শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের মন্ত্রণালয় বদল করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও ৪ জন উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। ৪ জন যুক্ত হওয়ার মাধ্যমে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এক পরিবর্তিত পরিস্থিতিতে গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস সহ ১৭ জন উপদেষ্টা দিয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের। উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও ৪ জন। শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদে এই ৪ নতুন উপদেষ্টার যোগ দেওয়ার মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন ২১ জন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বাংলাদেশে এই পট পরিবর্তনে আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার টার্ক। আগামী সপ্তাহে জাতিসংঘ মিশন বাংলাদেশে আসবে বলেও জানানো হয়। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নাম বদলে রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। গোটা জুলাইয়ের আন্দোলনে প্রাণ যায় শিশুসহ কয়েকশো মানুষের। পথ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে দাবি ওঠে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের।
আন্দোলনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন জানিয়েছে, গণমাধ্যমে পাওয়া তথ্য মতে ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে ৩২ শিশুসহ ৬০০-র বেশি মানুষ নিহত হয়, যার মধ্যে ৪ আগস্টের মধ্যেই মারা যায় ৪০০-র মতো। বাকি ৫ থেকে ৬ আগস্টের মধ্যে নিহত হয় ২৫০ মানুষ। ৭ থেকে ১১ আগস্টের মধ্যে মারা যায় আহতদের অনেকে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও পথচারী ও ঘটনা কাভার করতে আসা সাংবাদিক রয়েছেন। This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law. An inclusive human rights anchored approach will ensure that this transition succeeds. মানবাধিকার কমিশনার আরও জানান, আগামী সপ্তাহে আসছে তাদের প্রতিনিধি দল। I'm deploying a team to Dhaka next week to discuss areas in which my office can support this transition. The team will also discuss the modalities for an investigation into human rights violations in the context of the recent violence and unrest. প্রতিবেদনে এও উল্লেখ করা হয়, হাসিনা সরকারের পদত্যাগের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং পুলিশ সদস্যদের প্রতিশোধমূলক হত্যার খবর পাওয়া গেছে। এছাড়াও ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা শেখ হাসিনার কর্মী ও সংবাদকর্মীদের ওপর হামলা এবং তাদের ছবি তোলা থেকে বিরত থাকতে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় প্রাথমিক প্রতিবেদনে। পান্থুর রহমান, চ্যানেল আই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী এই সরকারের প্রতি শুভকামনা জানিয়ে দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার আশা পুনর্ব্যক্ত করেন। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদীকে অভিনন্দন জানান ডক্টর ইউনূস। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন মোদী। গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকার কথাও জানান তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের মোহাম্মদপুর বাবর রোডের বাসা থেকে ৩,১২,০০,০০০ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯ নম্বর বাড়ি থেকে এইসব নগদ টাকা উদ্ধার করা হয়। নরসিংদী জেলার পলাশের চর গ্রামের নারী উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি কোয়েলের খামার গড়ে নিজে স্বাবলম্বী হয়েছেন। গ্রামের অন্য নারীদেরও স্বাবলম্বী হতে সহায়তা দিয়েছেন। গড়ে তুলেছেন কোয়েলের বহুমুখী বাণিজ্যের খামার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। প্রাণীজ প্রোটিনের উৎস হিসেবে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কোয়েল পাখির। দেশে বড় হচ্ছে কোয়েলের বাজার, বাড়ছে উৎপাদন। নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর গ্রামের নারী আনোয়ারা খানম ডলি মাত্র 2টি কোয়েল থেকে গড়ে তুলেছেন কোয়েল পাখির বিশাল খামার। 2টা পাখি যখন 2টা ডিম পারে দেখে পরে শখ জাগলো যে একটা কিছু করি, মানে লেখাপড়া করছি, চাকরি বাকরি করতে দিব না। আমি কিন্তু বৈশা থেকে লাভ নাই, কাজের ফাঁকে ফাঁকে তো অনেক সময় বৈশা থাকি, তাহলে না কোয়েল পাখির ব্যবসায়ী করি। এই পেছনের বাড়িটা কত বছর আগের করা? কি এটা কি এই ব্যবসা? এটা হ্যাঁ, সম্পূর্ণ এই ব্যবসা থেকে। এই ব্যবসা থেকে? জি, বাড়ি আরেকটাও করছি। ও আচ্ছা, এটা যে আরেকটা বাড়ি করছেন? কোথায় এটা? ওই যে রাস্তার পাশে আল ইসলাম মডেল মাদ্রাসা দেখছেন না, ওইটা আমাদেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও করছেন আপনারা? জি, সব ইটার বসে দিয়া? জি। বাহ, মাশাআল্লাহ। নিজ পরিবারের অর্থনৈতিক ভিত তৈরির পাশাপাশি গ্রামের অনেকের কর্মসংস্থান তৈরি করেছেন এই উদ্যোক্তা। অনুপ্রাণিত করেছেন অনেককেই। আমরা করছি প্রায় 3-4 বছর। 3-4 কটা দিয়ে করছো তোমরা, বা কতদিন যাবত করছো? তাদের কাছ থেকে প্রথম সম্ভবত 1000 নিছি। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে বাড়াচ্ছে। এই গ্রামটাতে ছড়াচ্ছে আরো? হ্যাঁ, গ্রামে তো ছড়াচ্ছে, পুরো বাংলাদেশে ছড়াচ্ছে। আচ্ছা, এই উদ্যোগ গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতিতে নারীর শক্ত অবস্থানের একটি উদাহরণ। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক সাগরের মতো বিশাল না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা বড় খামার গড়ে তুলেছেন পলাশের এই নারী, যা স্থানীয় পর্যায়ে অন্য নারীদের জন্য তো অনুকরণীয় হচ্ছেই, এর বাইরেও সারা দেশে তার এই প্রসার করা কোয়েল খামারগুলো আমাদের নারী অর্থনীতির রাখছে অনেক বড় ভূমিকা। নরসিংদীর পলাশীর চরের ডলির
কোয়েল খামার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে পাকিস্তান এ দলের বিপক্ষে 4 দিনের ক্রিকেট ম্যাচ ড্র করল বাংলাদেশ এ দল। দ্বিতীয় 4 দিনের ম্যাচ শুরু 26শে আগস্ট। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় রংপুরে আমন আবাদে স্বস্তি ফিরেছে কৃষকের। বৃষ্টি নির্ভর আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। সার কীটনাশকের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন কৃষক। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অনুযায়ী এবছর শতভাগ জমিতে আমন রোপণ করেছেন কৃষক। রোপণ মৌসুমের শুরু থেকেই বৃষ্টি হওয়ায় এবছর সেচ নিয়ে চিন্তা নেই কৃষকের। সতেজ ধান গাছের বৃদ্ধিতে সার প্রয়োগ ও পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন তারা। সার কম রাখার কারণ হলো আকাশের বৃষ্টিটাই কিন্তু একটু সারের কাম করে। এই ঘন বৃষ্টির কারণে একটু আবাদটা ভালো দেখা যায়। এবার আমন ধানে সেচ দেওয়া লাগে নাই বেশি, একবার সেচ দিছি হয়ে গেছে। আগের বার অনেক 3-4 বার সেচ দেওয়া লাগছে। এই আবার শোধ করতেছি, এদের সাহায্য চাই, ভালো ঔষধ, ভালো সার, ভালো পরামর্শ, যাতে আমরা ফসল তুলতে পারি, আমরা বাঁচবো, দেশও বাঁচবে। সার যেমন কালকে আমরা এর আগে ঢ্যাপ আনলাম, মনে করো 1050 টাকা জসলো, কালকে নিলাম 1150 টাকা। ওইটার জন্য সরকার নিয়ন্ত্রণ রাখতে পারে, এইটাই আমাদের চাওয়া। আমনের বাম্পার ফলনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমনের অবস্থা খুবই ভালো। যেগুলি কৃষি পর্যায়ে সেগুলোতে কিছু কিছু জায়গায় প্রথম যে টপ ড্রেস উপরিপূরক, ইউরিয়া উপরিপূরক, সেটি চলমান রয়েছে এবং আমরা কৃষকদের পাশে সার্বক্ষণিক অবস্থান করে কৃষক ভাইদেরকে আধুনিক প্রযুক্তি যেগুলো আছে সেগুলো যাতে যথাযথভাবে ব্যবহার করে সেই বিষয়ে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি, যাতে তারা একটা বাম্পার ফলন পায়। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 1,66,923 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। সোনাইমুড়ি উপজেলায় এই কূপ থেকে প্রতিদিন 19 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে। এতে দেশের গ্যাস সংকট অনেকটাই কমবে বলছেন সংশ্লিষ্টরা। আলাউদ্দিন শিবলির তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের 29 এপ্রিল থেকে ওয়াসেকপুর গ্রামের বেগমগঞ্জ 4 নম্বর কূপে গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। প্রাথমিকভাবে কূপটির 3টি স্তরে গ্যাসের সন্ধান পায় কোম্পানিটি। সর্বনিম্ন স্তরের উৎপাদন পরীক্ষার পর জানা যাবে কূপে মজুদ গ্যাসের পরিমাণ। আমরা এখানে একটা সময়ে আমরা গ্যাস কিক খাই, যে কিকটা মূলত একটা সময়ে মাগুরছড়া, টেঙ্গাটিলা ব্লো আউট হয়ে গেছিল। আমরা কিন্তু সেরকম পরিস্থিতিতে চলে গেছিলাম এখানে, কিন্তু আমরা সেটা 48 ঘন্টা দিনরাত পরিশ্রম করে, খননের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে আমরা সেটা ওভারকাম করতে পেরেছি। সারাউন্ডিং অন্যান্য ওয়েলের যে আমরা ডিল করেছি সেগুলোর থেকে কোরিলেশন করে এই ওয়েলে কী ধরনের সেফটি মেজার করতে হবে সেগুলো আমরা আমাদের জিটিওতে, মানে জিওলজিক্যাল টেকনিক্যাল অর্ডারে আমরা লিখে থাকি এবং সেই অর্ডারটাই আমরা ফলো করে একটা ড্রিলিংয়ে চলে যাই, একটা ওয়েলে ড্রিলিংয়ে চলে। এটা একটা ফ্লেমেবল গ্যাস এবং এটা একটা বায়ুমণ্ডলে ক্ষতি করতে পারে, সেজন্য আমরা গ্যাসটাকে পুড়িয়ে দিয়ে নিরাপত্তা বিধান করছি। লোকাল যে ডোমেস্টিক ডিমান্ড, সেই গ্যাস দেওয়ার পরেও আমাদের গ্যাসটা উজ্জিত থাকবে এবং জাতীয় গ্রিড লাইনে দিতে পারলে দেশের মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। এসব গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয়রা। নতুন গ্যাস পাওয়াতে আমরা নোয়াখালীবাসী অত্যন্ত খুশি। নোয়াখালীর উন্নয়নে এই গ্যাস কূপটা কাজে লাগুক, শিল্প কারখানার উন্নয়ন হোক এবং কলকারখানা সৃষ্টি হোক, কর্মসংস্থানের সৃষ্টি হোক। এই গ্যাসটা জাতীয় গ্রিডে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পাইপলাইনের ব্যবস্থা নাই। আবার সেকে গ্যাসটা মানুষ সংযোগ পাবে, দীর্ঘদিনের মানুষের যে দুঃখ দুর্দশা রয়েছে সেই দুঃখ দুর্দশা লাঘব হবে। পর্যায়ক্রমে বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। বাংলাদেশের এই যে চলমান গ্যাস সংকট চলছে বৈশ্বিক পরিস্থিতিতে,
এই গ্যাস প্রাপ্তি এদের অনেকটুকু লাভ করবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও বেগমগঞ্জ 4 নম্বর আর 5 নম্বর ডিলিং হবে, 6 নম্বর ডিলিং হবে, সেগুলাতে এই তথ্যপত্রগুলো আমাদের খুব কাজে দিবে এবং টোটাল রিজার্ভ যদি আমাদের আরও বেশি আশা হবে বলে আমরা আশা করছি। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের আহ্বান স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর। পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ এ দল। ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এ দল 5 উইকেটে 153 রান তোলার পরই আলোর স্বল্পতার কারণে আগেভাগে শেষ হয় চতুর্থ শেষ দিনের খেলা। ম্যাচের প্রথম দিন বাংলাদেশ এ দল নিজেদের প্রথম ইনিংসে 122 রানে অল আউট হয়। দলটির উমর আমিনের 177 রানে ভর করে 4 উইকেটে 367 রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান এ দল, যা পাকিস্তান শাহিনস নামে পরিচিত। বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি তৃতীয় দিনের খেলা। 245 রানে পিছিয়ে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে 4 রানে ওপেনার এনামুল হককে হারায় বাংলাদেশ। 4 বিরতির পর 77 রানে 4 উইকেটে হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত ম্যাচ হারেনি সফরকারীরা। একই ভেন্যুতে দ্বিতীয় 4 দিনের ম্যাচটি শুরু হবে 26 আগস্ট। পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে পুরো দস্তুর অনুশীলন করছে টিম টাইগার্স। টি-20 বিশ্বকাপ ও কানাডায় গ্লোবাল টি-20 লিগের পর এই প্রথম লাল বলে ক্রিকেটে নামছেন পেসার শরীফুল ইসলাম। অনুশীলনের সময় কম পেলেও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। Really hard to prepare for Red Bull cricket after a long time. So, but we need to adjust because I have some days, so I need to more preparation, my fitness and like bowling workloads. I think it's I'm almost covered. 2036 সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। রাজধানী নয়াদিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অলিম্পিক আয়োজনের জন্য তারা প্রস্তুতি শুরু করেছেন। ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক 2036 অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর অলিম্পিকের সভায় নির্বাচনের পর 2036-এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা IOC। এর আগে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপদেষ্টাদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন। স্বরাষ্ট্র শাখাওয়াতের পরিবর্তে জাহাঙ্গীর বঙ্গভবনে প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 32 শিশুসহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছে বলছে জাতিসংঘ। আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে সংস্থার মিশন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আলাপ। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আশ্বাস। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।